বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের একটা অন্যতম বাজে কালচার হচ্ছে র্যাগিং এর কালচার। আর এই কালচার নিয়ে এতদিন ধরে কেউ কেন যেন ওপেনলি কথা বলতে চাচ্ছিল না। আই আন্ডারস্ট্যান্ড 5 আগস্টের আগে অফকোর্স এখানে একটা পলিটিক্যাল ব্যাপার ছিল বা রাজনৈতিক একটা চাপ ছিল, যার কারণে আসলে কেউ ভয়ে মুখ খুলতো না। দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল, হয়তো আমিও মুখ খুলতাম না। বাট 5 আগস্টের পরেও এখনো যে মানুষরূপী পশুরা এখনো পর্যন্ত র্যাগিং এর কালচারটাকে বাহবা দিয়ে যাচ্ছে বা র্যাগিং এর কালচারটাকে জিয়ে রেখেছে, তাদেরকে কল আউট করাটা ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের মাটিতে কেন স্বাধীনতা 2.0-তেও র্যাগিং এর মতো একটা ঘৃণ্য কালচার চালু থাকবে, সেটার উত্তর অবশ্যই আমাদের সবার চাওয়া উচিত। আমরা আজকের ভিডিওতে পুরো এন্টায়ার র্যাগিং এর কালচার, হিস্ট্রি, র্যাগিং এ কি হয়, কোনটাকে র্যাগ বলা উচিত এবং আমরা কি করতে পারি র্যাগকে মানে চিরতরে বন্ধ করার জন্য, সেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও সবাইকে শেষ পর্যন্ত দেখার একটা আহ্বান রাখলাম। আমি কখনো আমার ভিডিওতে বলি না যে আপনারা ভিডিওতে এটা করেন ওইটা করেন, বাট এই ভিডিওটা আমি চাই যেন হচ্ছে যে বেশি মানুষ হচ্ছে দেখতে পারে বা সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। কারণ এই ভিডিওটা টু বি অনেস্ট শুধুমাত্র আমার না, এই ভিডিওটা অনেক মানুষের, যেগুলো না বলা কথা, যেগুলো তো এতদিন ধরে বলতে পারিনি, সেই কথাগুলো আজকে আমি বলার চেষ্টা করব। কারণ একটা নতুন বাংলাদেশে এরকম ঘৃণ্য কালচার থাকার কোনো ধরনের মানে নাই। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা র্যাগিং এর হিস্ট্রি নিয়ে আলোচনা করি। র্যাগিং বিষয়টা যদিও আমরা মনে করি সাবকন্টিনেন্টাল কালচার, বাট ইন রিয়ালিটি আসলে ওয়েস্টার কালচার। অর্থাৎ ওয়েস্টের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে ফ্রেশাররা যেন প্রথমে আসে এবং আসার পরে নতুন এনভায়রনমেন্ট এবং অ্যাটমসফিয়ার সাথে তারা মানিয়ে চলতে পারে। এই জন্য আসলে র্যাগিংকে একটা খুব জোক হিসেবে, একটা খুবই সাটল ফান হিসেবে হচ্ছে যে ইন্ট্রোডিউস করা হয় একটা অ্যাজ এ কালচার হিসেবে। এবং সেখানে মূলত র্যাগিং এর উদ্দেশ্য ছিল এটাই যে আসলে একটা নতুন শহরে, একটা নতুন ইউনিভার্সিটিতে, একটা নতুন জায়গায় যখন কেউ যায়, তখন সে যেন ওই কালচার সম্পর্কে জানে, ওই জায়গার বিভিন্ন বিষয় আসা সম্পর্কে জানতে পারে এবং সেটাকে ওন করতে পারে, যেন সে খুব ইজিলি হচ্ছে বন্ড করতে পারে। এজন্য এটাকে একটা জোক হিসেবে সবার সাথে ইন্ট্রোডিউস করা হয়, যেন একটা ফান, একটা জোকের মধ্য দিয়ে মানুষজন আস্তে আস্তে এটার সাথে অ্যাকাস্টমড হতে পারে। হাউএভার ওয়েস্টে কিন্তু এখন খুব একটা র্যাগিং এর কালচার নাই। অর্থাৎ ওয়েস্ট ভালো হয়ে গেল, আমরা তো আসলে মনে করেন যে চিরতরে সাবকন্টিনেন্ট, কারণ ওয়েস্ট থেকে ভালো জিনিস তো নিতে পারি না। যেমন তাদের ইউনিভার্সিটিতে ভালো ভালো গবেষণা হয়, ওই গবেষণা করার মুরদ আমাদের নাই। তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার মান ভালো হয়, ওটা করার তো মুরদ আমাদের নাই। কিন্তু ওদের বাজে কালচার গুলো নেওয়ার যথেষ্ট হচ্ছে যে আমাদের সময়, আমাদের যথেষ্ট হচ্ছে যে এনার্জি আছে, আমরা ওই কাজটাই করেছি। আস্তে আস্তে ওই কালচারটা এই সাবকন্টিনেন্টে অ্যাডপ্ট করা হয়েছে এবং এটার মাধ্যমেই দেখা গেছে যে আস্তে আস্তে প্রথমে হচ্ছে যে এটা খুব ফান হিসেবে স্টার্ট হয়েছিল, দেন পরবর্তীতে যখন রাজনৈতিক একটা প্রভাব ছিল সারা বাংলাদেশে, তখন এটাকে আসলে রাজনীতির বিভিন্ন ধরনের হলের কি বলে এটাকে প্রভাব বজায় রাখা, কিংবা সেখান থেকে হচ্ছে যে রিক্রুট করা বিভিন্ন ধরনের মেম্বারদেরকে, কিংবা জাতীয় রাজনীতির জন্য যেন ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষজন যেন হচ্ছে যে আসলে ক্ষমতা লাভ করতে পারে এবং সেটাকে তারা ইউটিলাইজ করতে পারে। এই জন্য আসলে জিনিসটাকে একটা র্যাগিংটাকে হচ্ছে যে একটা অন্যতম বড় টুল হিসাবে ইউজ করা স্টার্ট করা হয়। সো এটা ছিল আগেরকার হিস্ট্রি। বাট বর্তমানে আসলে র্যাগিং থাকার বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মানে নেই, বাট স্টিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালচারাল ভাবে র্যাগিং জিনিসটাকে হচ্ছে যে চালু করে রাখা হয়েছে। বাট আমি যখন এই র্যাগিং এর পিছনে হচ্ছে যে রিসার্চ পেপার গুলো ঘাটতে যাই, এটা আমার ভিডিওর সেকেন্ড অংশ, তখন আসলে সমস্যা যেটা হয় যে আমি সব রিসার্চ পেপার গুলো যখন ঘাটি, রিসার্চ পেপার গুলো আইদার র্যাগ কি সেটাকে ব্যাখ্যা করে বা র্যাগের বিভিন্ন ইনসিডেন্টকে ব্যাখ্যা করে। এবং যেহেতু 5 আগস্টের পরে এটা মাত্র কয়েক মাস হয়েছে বাংলাদেশে, সো 5 আগস্ট পরবর্তী সময় আসলে মানুষ র্যাগ কেন দিচ্ছে বা র্যাগিং এর আসলে পুরো এন্টায়ার চিত্রটা কি, সেটা আসলে খুব একটা ভালোভাবে আমি বের করতে পারি না। এটা ট্রু যে 5 আগস্টের পরে র্যাগিং অনেক জায়গায় কমে গেছে, অনেক জায়গায় এখন বলতে গেলে নাই, বাট এটাও ট্রু যে অনেক জায়গায় এখনো আছে, বিকজ আমি বিভিন্ন মানুষের কাছ থেকে এখন অভিযোগগুলো পেয়ে আসছে। সো এখনো কেন আছে সেটার বিষয়টাই এখন আমি সুন্দর মতো ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমি রিসার্চ পেপার ঘেটেছি, বাট এগুলো সবই আসলে দিন শেষে আগের কাজ, এবং বাংলাদেশের কনটেক্সটে র্যাগিং এর উপরে রিসার্চ পেপার খুবই কম, যা আছে সেগুলো ওয়েস্টের উপরে আছে আর বিভিন্ন ইন্ডিয়ান হচ্ছে যে ইস্যুগুলোর উপরে আছে। এখন চলে আসি আমাদের 3 নাম্বার পার্টে, যে র্যাগিং এবং বুলিং আসলে কি কি ইনক্লুড করে। তার আগে একটা জিনিস বলে রাখি, র্যাগিং যে শুধু রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য করা হয় তা কিন্তু না। ইন রিয়ালিটি আইআইটি সহ বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু হচ্ছে যে র্যাগিং কিছু মাত্রায় অনেক জায়গায় আছে। এবং এই যে আমাদের হচ্ছে র্যাগিং গুলো সাবকন্টিনেন্টের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখনো আছে, এটা বোঝায় যে আসলে একটা কালচারাল ফিনোমেনা রাদার দেন আ পলিটিক্যাল মুভ অনলি। সো আমরা আসলে সেটাকে বা র্যাগিংটাকে আমরা কালচারাল ফিনোমেনা থেকে ঠিকমতো ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে চলে আসে র্যাগিংকে কি কি জিনিসগুলো ইনক্লুড করে। আপনারা অনেকে মনে করেন র্যাগিং মানে হচ্ছে আপনাকে থাপ্পড় মারবে, আপনাকে দুটা গালি দিবে, এটা না।
র্যাগিং অ্যান্ড বুলিং ইনক্লুডস নাম্বার 1, আপনাকে যদি ক্লাসরুমে এসে আপনার সিনিয়র ব্যাচেস এসে আপনাকে বলে তারা ম্যানার শিখাবে, কাউকে বলে যে তুমি অমুক শার্টটা কালকে থেকে পরতে পারবে না, কাউকে বলে তুমি কালকে থেকে দাড়ির এই কাট রাখতে পারবে না, কোনো মেয়েকে যদি বলে তোমার কালকে থেকে এরকম জামা কাপড় পরে আসতে হবে, এভরি সিঙ্গল ইনস্ট্রাকশন দ্যাট দে প্রোভাইড ইজ আ পার্ট অফ র্যাগিং অ্যান্ড বুলিং। কারণ এভরি সিঙ্গল টাইম দে কাম আপ উইথ সামথিং লাইক দিস, তারা আপনার ব্যক্তি স্বাধীনতা হরণ করছে। একটা 21 বছরের ছেলে টেকনিক্যাল একটা 20 বছরের ছেলেকে, বা একটা 19 বছরের ছেলে টেকনিক্যাল একটা 18 বছরের ছেলেকে কেন, কোন বুদ্ধিতে এবং কোন ক্ষমতায় আসলে তার জীবনকে আসলে ডিকটেট করবে বা কন্ট্রোল করবে, সেটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। সো আপনার ক্লাসরুমে এসে যদি এরকম সাটল ভাবে বিভিন্ন জিনিসপত্র বলা হয়, বিভিন্ন নিয়ম কানুন শেখানো হয়, ম্যানার শেখানো হয়, তাহলে সেগুলো র্যাগিং এবং বুলিং এর অন্তর্ভুক্ত। জাস্ট আপনাকে চর থাপ্পড় মারলে সেটা র্যাগিং বা বুলিং এর অন্তর্ভুক্ত না। নাম্বার 2, যদি আপনাকে হলের মধ্যে রুমে ডেকে বিভিন্নভাবে শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়, তাহলে সেটাও র্যাগিং এর অন্তর্ভুক্ত। নাম্বার 3, যদি আপনাকে ইনফ্যাক্ট বলা হয় যে দেখলে সালাম দিবি, দ্যাট ইজ স্টিল আ পার্ট অফ র্যাগিং অ্যান্ড বুলিং। কারণ একটা হচ্ছে যে নাম্বার 1, আমার এটা খুব বড় রকমের সমস্যা আছে, মানে 1 রাকাত নামাজ পড়ে না, উদ্যানে খায় গাঁজা, এই বেটাই আবার বলে যে কেন সালাম দিলে না। এর থেকে হিপোক্রিটিক ফালতু কাজ করার আমি আমার বাপের জন্মে দেখি নাই। আমার ভিডিওটা বানানোর সময় আমি নিয়ে এই পার্টটুকু বলার সময় আমি 3 বার কাট নিছি, কারণ আমি হাসতেছিলাম যতবার আমি কথা হচ্ছে যে লাস্ট 2 বার বলার চেষ্টা করছি। জোর করে সালাম নেওয়া মানে হচ্ছে যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত, এই কথাটা জোর করে আদায় করে নিতে হবে না। ধর্ম মানে ধর্মকে মকারি করে। এবং নাম্বার 3, অন্য কোনো কিছুতে তো আসলে জীবনে মানুষের কাছ থেকে সম্মান পাবে না, তাই 1 বছর জুনিয়র ছেলের কাছ থেকে সালাম নেওয়ার মাধ্যমে সে একটা ভ্যালিডেশন লাভ করার চেষ্টা করে। এত বেশি ইনসিকিউর মানুষজন, আমি আসলে অবাক হয়ে যাই যে এটা কিভাবে একটা কালচারাল ফেনোমেনা হয়। যাই হোক, এটাও র্যাগিং এর অন্তর্ভুক্ত। সো র্যাগিং এবং বুলিং প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে যে আসলে ইন্ডিকেট করা হয়। অমুক জায়গায় বসতে পারবেন না, অমুক জায়গায় যেতে পারবেন না, অমুক খাওয়া খাইতে পারবেন না, যা কিছু আপনাকে দিন শেষে তারা ডিকটেট করবে বলবে, যা কিনা হচ্ছে যে অন্যদের জন্য ভ্যালিড, আপনার জন্য ভ্যালিড না, এই ধরনের কথাবার্তা বললে সেটা র্যাগিং এবং বুলিং এর অন্তর্ভুক্ত। সো কোনটাকে র্যাগিং বুলিং বলতে হবে সেটা আগে শিখে নেন, বিকজ আপনারা অনেকে মনে করেন যে এই জিনিসগুলো র্যাগিং বুলিং এর অন্তর্ভুক্তই না। নাম্বার 4, ইম্পর্টেন্ট লাইনটাতে চলে আসি যে আসলে র্যাগ কেন দেয়, মানে এটা নিয়ে আমি অনেকবার চিন্তা করছি। নাম্বার 1, আমার কাছে রিজন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রিভেঞ্জ। অর্থাৎ মনে করেন আমার সিনিয়র ব্যাচ আমাকে র্যাগ দিল, কারণ আমি তো আমার সিনিয়র ব্যাচকে র্যাগ দিতে পারতেছি না, তো কি করা যায়, আচ্ছা ঠিক আছে আমি আমার জুনিয়র ব্যাচকে র্যাগ দিই। এই যে একটা সাইকেল শুরু হয়েছে যে আচ্ছা আমাকে তো অত্যাচার করছে, আমি অত্যাচার করবো, আমাকে তো রাতে ঘুমাইতে দেয় না, আমিও ঘুমাইতে দিব না, আমাকে তো পিটাইছে, আমিও পিটাবো। এই যে আমরা একটার পর একটা সুন্দর মতো যে হচ্ছে যে মনে করেন র্যাগিং এর কালচারটাকে হচ্ছে যে সাইকেল ওয়াইজ চালায় যাচ্ছে, এটা হচ্ছে একটা প্রকৃতির রিভেঞ্জ মেকানিজম হিসেবে কাজ করে। যে রিভেঞ্জ পাওয়ার আশাটাতে আসলে র্যাগিংকে আমরা একটা কালচার হিসেবে জিয়ে রাখতে চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর রিজন আমার কাছে মনে হচ্ছে। নাম্বার 2, আমার কাছে মনে হয় মানসিক হীনম্মন্যতা। কারণ আমি দেখেছি যারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে র্যাগ দেয়, এই মানুষজনগুলোর নিজের জীবনে অন্য কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি আপনাকে একটা অনেস্ট কথা বলি, আমি আমার বুয়েট লাইফে আচ্ছা এটা একটু ক্লিয়ার করা দরকার, আমাদের বুয়েটে আবরার ফাহাদ ভাইয়ের মানে মৃত্যুর পরে কিন্তু কোনো ধরনের র্যাগিং নাই। ইনফ্যাক্ট হচ্ছে যে ন্যূনতম ম্যানার শিখানোর কথাবার্তা এগুলো এখন নাই, মানে আমি যতদিন ক্যাম্পাসে ছিলাম ততদিন ছিল না, গত 2-3 মাসে কি হয়েছে আমি সেটা জানি না, বাট একেবারেই হচ্ছে র্যাগিং বলে কিছুই নাই। ইনফ্যাক্ট মানে এবং এটাই হওয়া দরকার, মানে বুয়েট এখন একটা আইডিয়াল ক্যাম্পাস হয়ে গেছে এই পার্টিকুলার অ্যাসপেক্ট থেকে। একটা নতুন স্টুডেন্ট আসে, ও যদি হেল্প চায় আমরা হেল্প করি, সিনিয়র হিসেবে যদি আমাদেরকে বলা আছে এটা লাগবে এটা লাগবে আমরা চেষ্টা করি, বাট আকবারায় যে হচ্ছে যে এগুলো কিছু করা আমাদের হয় না। যাই হোক, মানসিক যেটা কথা বলছিলাম যে মানসিক হীনম্মন্যতা, আমি আমার লাইফে যত মানুষকে র্যাগ নিয়ে বেশি লাফাইতে দেখেছি, এরা এমনই সকল মানুষ যাদের জীবনে অন্য কোনো এক কাজ নাই, বেকার, লেখাপড়া চাঙ্গে উঠায় বসে আছে, জানে নিজের জীবনে কিছু হবে না। নাম্বার 3, প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড নিজের জীবন নিয়ে, বিকজ সে কোনো কিছু অ্যাচিভ করতে পারতেছে না, তার অন্য কোনো ফর্ম অফ ভ্যালিডেশন নাই। এরকম হীনম্মন্যতা এবং ইনসিকিউরিটিতে ভোগা মানুষজনই র্যাগ নিয়ে সবচেয়ে বেশি লাফালাফি করেন। আর আপনি চিন্তা করেন, মানে আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমার মনে করেন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস, 1টা পর্যন্ত ক্লাস হওয়ার পরে আমার আবার 2:30 থেকে 5টা পর্যন্ত ল্যাব। মানে ভাই এত কিছু করে আমার তো জীবন শেষ, এরপরে আমাকে কুইজ পরীক্ষা দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, সময় পেলে একটা টিউশনে যেতে হবে। এত কিছু করার পরে কার আর তেল আছে বসে বসে যে অন্য একটা জুনিয়র ছেলে বা অন্য একটা জুনিয়র মেয়ে কি করলো সেটা নিয়ে আমি মাথা কামাবো? মানে কেন? মানে আপনার কি কোনো কাজ নেই জীবনে? আপনি কি এতটাই বেকার? মানে যদি এত বেকার হন তাহলে কিছু একটা কাজ করেন, কিন্তু মানা করেন আপনাকে গেট আ জব। মানে ওয়াই আর ইউ ডুইং দিস? আমার কোনো মাথায় ঢুকে না। এই মানুষজনগুলো প্রচন্ড রকমের হীনম্মন্যতায় ভুগে এবং বেকার মানুষজন। এছাড়া আমার কোনো রিজন পাচ্ছি না যে মানুষজনগুলো কেন আসলে র্যাগ দিবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় নাম্বার 3 রিজন। আর নাম্বার 4 একটা খুবই মজার রিজন যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে
অনেকে আমি চিনি এরকম যারা আসলে মনে করেন একটু দুচ্চামি করার জন্য পায়তারা করে। এটা খুবই মজা লাগে আমার কাছে। মনে করেন র্যাগিং এর মাধ্যমে এমনি তো মনে করেন কোনো মেয়েকে মেসেজ দিলে তো মনে করেন যে রিপ্লাই পায় না, কিন্তু এখন র্যাগিং এর নামে তো আপনার সবার সাথে পরিচিত হইতে হবে। তো একটু জুনিয়র মেয়েকে এই ফাঁকে একটু মেসেজ দেয়, মেসেজ দিয়ে একটু কথা বলার চেষ্টা করে। আবার নাম কি অন্য হচ্ছে যে ওর ব্যাচমেটদেরকে আবার ছেলেদেরকে বলে রাখে, এই তোরা কিন্তু মেসেজ দিবি না। মানে চিন্তা করেন কতটা ফ্রাস্ট্রেটেড এই মানুষজন গুলা যে এই ধরনের কাজ কারবার করার মাধ্যমে গার্লফ্রেন্ড খোঁজার চেষ্টা করে। মানে বেশিরভাগ কিন্তু যারা সাকসেসফুল হয় না, আর যারা সাকসেসফুল হয়ও ওসব মেয়েদের ব্যাপারে আমার ডাউট আছে যে কারা এই টাইপের ছেলেদেরকে ডেট করে। বাট লেটস বি অনেস্ট, মানে এটা আরেকটা হচ্ছে যে সিস্টেম যারা করার চেষ্টা করে। এই হচ্ছে যে র্যাগ দেওয়ার অন্যতম বড় রিজনস আমার কাছে মনে হচ্ছে মানসিক ভাবে। বাট আমার প্রশ্ন নাম্বার 5, সেটা হচ্ছে অথরিটি তাহলে আসলে এই জায়গায় কেন দায়ী করতে পারি আমরা, অর্থাৎ অথরিটির এখানে সিস্টেমেটিক ফ্ল কিভাবে হচ্ছে র্যাগকে আস্তে আস্তে হচ্ছে বাড়ায়। নাম্বার 1 সবচেয়ে বড় সমস্যা হচ্ছে র্যাগ দেওয়ার অন্যতম বড় হাতিয়ার হচ্ছে হলের সিট অ্যাভেলেবিলিটি। দেখেন যারা অ্যাটাচ স্টুডেন্ট থাকে, অর্থাৎ ইউনিভার্সিটি স্টুডেন্ট দুই প্রকার, হল স্টুডেন্ট আর হচ্ছে অ্যাটাচ স্টুডেন্ট। অ্যাটাচ স্টুডেন্ট মানে হচ্ছে যারা জাস্ট হচ্ছে যে হলে থাকে না, যারা হচ্ছে যে বাসা থেকে এসে ক্লাস করে। এই টাইপের স্টুডেন্টরা র্যাগিং এর খুব একটা শিকার হইতে পারে না, বিকজ তারা ক্যাম্পাসে যতক্ষণ থাকে ততক্ষণ হয়তো একটু সালাম দাও, তারপরে চুমুক জায়গায় চা খাইতে যাও না, এই টাইপের কথাবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হয়। বা টি শার্টের হাতা বোতায় রেখো না, মানে কিছু বুংচুং আর কি দিয়ে তাদেরকে জাস্ট মানে অতটুকুই। বাট যারা হলে থাকে তাদের উপর র্যাগটা হচ্ছে যে বেশি হচ্ছে, যেখানে মানে অত্যাচার করাটা হয়। কেন এই জায়গায় অত্যাচার করার সুযোগ পায়? বিকজ হলে সিট অ্যাভেলেবল না। হলে সিট অ্যাভেলেবল না থাকার কারণে যেই ছেলে কোনো মতে মনে করেন যে আসলে সিটটা পেয়ে গেছে, ও একটা সোনার হরিণ পেয়ে গেছে, ওর অনেক টাকা বেঁচে গেছে, এই কারণে দেখা যায় ও না পেরে হচ্ছে যে ওই হলে সিটটা রাখার জন্য হলেও র্যাগটাকে মুখ বুঝে সহ্য করে নেয়। নাম্বার 2 আরেকটা বড় সমস্যা হচ্ছে যে যখনই আপনি হচ্ছে অনেক সময় দেখা যায় যখন পলিটিক্যাল র্যাগ ছিল তখন হচ্ছে ওই যে যেহেতু সিট অ্যাভেলেবল না, তাহলে হচ্ছে যে পলিটিক্যাল ভাই ব্রাদারকে ধরলে সিটটাতে তাড়াতাড়ি উঠা যাবে। বিকজ ইউনিভার্সিটি তো লুলা, ও তো কোনো কিছু পারে না, ও তো না পড়াইতে পারে না আপনাকে সেফটি দিতে পারে। তো তখন হলের বড় ভাই হচ্ছে যে আপনার সেফটি মেকানিজম। তখন হচ্ছে যে আসলে এই হলের সিটটা নিয়ে আসলে র্যাগিং এর বাণিজ্যটা চলতো। সো এটা হচ্ছে অন্যতম বড় রিজন। তো আমার প্রশ্ন হচ্ছে, এত কোটি টাকা পাচার মোচার তো করছেন, আপনি একটা হলের মানে এখনো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি হলের সিট অ্যাভেলেবল করতে পারেন নাই? মানে কি করেন আপনারা? না আপনাদের হচ্ছে যে লেখাপড়ার মান ভালো ইউনিভার্সিটিতে, না আপনারা একটা গবেষণা ঠিক মতো বের করতে পারেন, আপনারা কিছুই পারেন না, আপনারা হলে সিটও দিতে পারেন না। আপনারা কি জন্য তাহলে গলাবাজিটা করেন এত? মানে রিজনটা কি? মানে আপনাদের তো ন্যূনতম সেফটি দেওয়ার মতো তো অ্যাবিলিটি থাকতে হবে। আপনি একটা হলে সিট অ্যাভেলেবল করতে পারতেছেন না যে আপনাদের প্রতি বছর এতগুলো স্টুডেন্ট আসে, আমার এতগুলো সিট বরাদ্দ করতে হবে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে, ও নতুন শহর, চিনে না কিছু না, ওকে আপনি সিট দিচ্ছেন না, সিট দিতে হবে ফোর্থ ইয়ারের বাচ্চা। আরে ফোর্থ ইয়ারের ছেলে তো চিনে সবকিছু, ও তো 2 দিন পরে এমনিও যখন পাশ করে বেরিয়ে যাবে, ও তো নিজে এমনিও বাসা ভাড়া করেই থাকবে। সিট তো দরকার ছিল ফার্স্ট ইয়ারের ছেলেটার, আপনি ওরা বাইরে কেন রাখছেন? মানে ওকে তো আপনি একটা সেফটি দিবেন, ওকে না আপনি আর হচ্ছে যে আপনার ছায়াতলের মধ্যে রাখবেন। কোনো মাথা ব্যথা নাই, কিচ্ছু করে না। এত অবাক লাগে আমার কাছে। আবার এদের এখানে ভর্তি হওয়ার জন্য আমরা বাণিজ্য করি, আর হচ্ছে যে পাগলের মতো সবাই আমাদের কাছে পুরো আবার চান্সও পায়, মানে চান্স পাওয়ার জন্য আবার পাগল হয়ে যায়। কি যে অবাক লাগে আমার কাছে। নাম্বার 2 আমার কাছে মনে হয় যে অথরিটির একটা সিস্টেমেটিক ফ্ল হচ্ছে গার্ডিয়ানদের সাথে ডিসকানেক্ট। আই আন্ডারস্ট্যান্ড যে ইউনিভার্সিটিতে ওঠা মানে হচ্ছে এখন গার্ডিয়ানদের সাথে ডিসকানেক্ট থাকবে, এখানে আপনি স্টুডেন্টের সাথে হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করবেন, কারণ ও নিজের দায়িত্ব নিজে নিছে। বাট স্টিল একটা ছেলে মেয়ের উপর তো সবচেয়ে প্রভাব ওর বাবা মার থাকে। আমি প্রিটি শিওর যে ছেলেরা র্যাগ দিয়ে বেড়ায়, ওর বাপরে যদি আপনি ফোন করে বলতেন যে আপনার ছেলে এরকম করে দেখো, ওরা ঠাড়ায় 2টা চটকানা মারতো, কিন্তু আপনি সেটা বলেন নাই। আপনি তো কখনো ওর বাবাকে জানান না। উচিত তো ছিল ওর গার্ডিয়ানকে জানানো, উচিত তো ছিল ওর গার্ডিয়ানের সাথে আপনার রেগুলার বেসিসে হচ্ছে কন্ট্যাক্ট করা। কয়টা ইউনিভার্সিটি কাজটা করে? একটা ইউনিভার্সিটিও না। সো গার্ডিয়ানের সাথে যে ডিসকানেক্টটা হয়, গার্ডিয়ানরা যেখানে ভাবে ছেলে তো পাঠাই দিয়ে, ছেলে তো জর্জ ব্যারিস্টার হয়ে আসতেছে, আর ছেলে যেখানে গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, এটা তো কেউ জানে না। সো এই যে আপনাদের গার্ডিয়ানের সাথে ডিসকানেক্ট রাখেন, এটা একটা খুবই বড় সমস্যা যেটা আপনাদের অ্যাড্রেস করা দরকার। কেন আপনি গার্ডিয়ানের সাথে ডিসকানেক্ট রাখবেন? অফকোর্স আপনার গার্ডিয়ানের সাথে কানেকশন রাখা দরকার, লাগলে হচ্ছে যে আপনার একটা পার্টিকুলার টাইমে মিটিং করবেন, যে আচ্ছা তাদের পড়াশোনার প্রোগ্রেশন কি এটা নিয়ে অবশ্যই বলার চেষ্টা করবেন। করেন না দেখি অবস্থা। নাম্বার 3, বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং কমিটি আছে? কেন থাকবে না? ইনফ্যাক্ট বাংলাদেশের এই যে আমরা এত চিল্লাচিল্লি করি আমাদের গবেষণা নাই, এটা নাই সেটা নাই, ন্যূনতম বেসিক জিনিসগুলোই তো নাই। বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটিতে হচ্ছে যে একটা স্টুডেন্টের জন্য আমাদের একটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে? একটা স্টুডেন্টের একটা মানসিক সমস্যা হলে সেটা বলার জন্য হচ্ছে ইউনিভার্সিটিতে কোনো ধরনের হেল্প পায় না। এই যেগুলো যদি ইউনিভার্সিটি প্রোভাইড করতে না পারে, তাহলে ইউনিভার্সিটি কিসের গলাবাজি করে? ইউনিভার্সিটি এত বাজেট যায়টা কোথাও? ওরা করেটা কি? ছোট্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তো তারা অ্যারেঞ্জ করতে পারে না, একটা অ্যান্টি র্যাগিং কমিটি রাখতে পারে না। হলে প্রভোস্ট করে এটা কি? হলে প্রভোস্টের কথা বাদ দেন, হলের মানে হোস্টেল সুপার ইনচার্জটা করে কি? সে রাতের বেলা কেন রাউন্ড দেয় না? সে কেন প্রত্যেকটা নাম কি এই ঘটনাগুলো হচ্ছে যে খতিয়ে দেখে না? কেন স্টুডেন্টরা এখনো পর্যন্ত একটা সেফ স্পেস পাবে না যেখানে যে তারা হচ্ছে বিষয়গুলোর ব্যাপারে কমপ্লেন করতে পারবে? এই প্রতিটা জিনিসকে প্রত্যেকবার ইউনিভার্সিটি অথরিটি উপেক্ষা করে বলেই হচ্ছে এই জিনিসগুলো এরকম ভাবে প্রপাগেট করতেছে। ন্যূনতম লজ্জা শরম থাকলে একটা ইউনিভার্সিটিতে, মনে করেন ইউনিভার্সিটির একজন ভিসি,
আমি ইউনিভার্সিটির মনে করেন একটা হলের একজন প্রভোস্ট, আমার তো লজ্জা পাওয়া উচিত যখন আমি শুনবো আমার হলে এরকম একটা ঘটনা ঘটছে এবং আমি হচ্ছে যে এই ব্যাপারে ইনচার্জ হওয়া সত্ত্বেও আমি কোনো ধরনের ব্যবস্থা নিতে পারি নাই বা আমি এটা সম্পর্কে জানিই না। এর থেকে লজ্জা তো কিছুই নাই। মানে কি বলবো আমি, এটা তো একটা অবাক করার বিষয় না যে এখন এরকম ধরনের জিনিসপত্র চলতেছে এবং এই জিনিসগুলো যদি আপনারা না যদি ব্যবস্থা নিতে পারেন দেন ইউ আর ভেরি রং এট দিস। সবচেয়ে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে নাম্বার 6 রিজন, যে আসলে কোন কোন প্রলোভন দেখিয়ে র‍্যাগ দেওয়া হচ্ছে। নাম্বার 1, এবং এই জায়গায় আমি যারা হচ্ছে যে এইচএসসি স্টুডেন্ট আছে, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, যারা এইচএসসি স্টুডেন্ট আছে কিংবা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে, তাদেরকে আমি এখন একদম তোমাদের ভুলগুলা ভেঙে দিব। তোমাকে প্রথম প্রলোভনটা দেখাবে তারা নোটস দিবে। ভাই নিজের ক্লাসের টিচারের নোট করলে এমনিই ডান, তোমার এমনি হচ্ছে যে সিনিয়রের নোট পড়া লাগবে না। তুমি ক্লাসে যা নিজের নোট নিজে করতে পারো না, সিনিয়রের নোট তোমার পড়া লাগবে কেন? আর যে সিনিয়র নোট বানায় ওই সিনিয়র র‍্যাগ দিতে আসবে না, কারণ ওরা তো ঠেকা নাই, ওই নোট তুমি এমনিও পাবা। নাম্বার 1। নাম্বার 2, নেটওয়ার্কিং। তোমাকে বলবে যে হ্যাঁ 1 বছর আগে সিনিয়র ও তোমাকে জব দিবে। আরে ভাই ও নিজেই পাস করবে তোমার থেকে 1 বছর আগে, ও তোমার কি জব দিবে? মানে মাথায় তো একটু হলো গিলু থাকতে হবে, তাই না? আমার থেকে আমার 1 ব্যাচ সিনিয়র যে, সে তো আমাকে জব দিবে না। তার সাথে আমার কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো থাকলে আমি কিছু জায়গায় হেল্প পাইতে পারি, বাট সেটার মানে তো এটা না যাবে আমি এখন আমার ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিয়ে বসে থাকবো। সে যে নোটস দিবে, তোমার সাথে নেটওয়ার্কিং করবে, এর বিনিময়ে সে তোমাকে শারীরিক মানসিক নির্যাতন করার অধিকার পেয়ে যাচ্ছে, এগুলো সব ভুয়া কথাবার্তা। ট্রাস্ট মি, ওই নোটস এমনিও পাওয়া যায়। এখন যে ডিজিটাল যুগ, সবার কাছে এমনি ড্রাইভ টাইপ চলে যায়, কোনো ব্যাপার না। নাম্বার 2, নেটওয়ার্কিং এমনিও কোনো দরকার নাই, বিকজ দিন শেষে তে তোমাকে জব দিতে পারে, যে মানুষ তোমাকে হয়তো বাইরে যাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে, এরা দিন শেষে হচ্ছে যে এমনি একটু সিনিয়র মানুষজনই, অর্থাৎ তোমার ইমিডিয়েট সিনিয়র তোমাকে পেতে খুবই খুবই কম অ্যামাউন্ট অফ হেল্প করতে পারে, কারণ ইন মোস্ট কেসেস দেখা যাচ্ছে তারা নিজেই হচ্ছে ওই সময় লাইফ গুছাইতে ব্যস্ত। সো ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন লাস্ট প্রশ্নে চলে আসি, হোয়াট ক্যান ইউ ডু টু প্রিভেন্ট র‍্যাগিং? দুইটা জিনিস এখানে ব্লেম হচ্ছে যে ফার্স্ট অফ অল যারা সিনিয়র স্টুডেন্ট থাকে, দেখেন প্রত্যেকটা ব্যাচে কিছু নিমক হারাম থাকবে। আমি একদম গালিয়ে দিচ্ছি এদেরকে, কারণ এদেরকে পশু বলাটা উচিত না, কারণ পশুরও অবমাননা হবে, কারণ এদের তো আল্লাহ বুদ্ধি দিছে, বুদ্ধি থাকার পরে তো এদের মাথায় কোনো বুদ্ধি নেই। সেই পশুদের তো কোনো না কোনো কেউ না কেউ থাকবে, আপনারই তো বন্ধু, আপনারই তো ব্যাচমেট, তাদেরকে যে বলতে পারেন না, আচ্ছা ঠিক আছে বলতে পারেন না, কারণ আই ডোন্ট নো ওয়াই বলতে পারবেন না, বাট যদি বলতে না পারেন আপনি এদের নামে যে কমপ্লেন করে দেন ডিপার্টমেন্টে, শেষ। তাহলে তো হচ্ছে এদের আর হ্যাডাম তো থাকে না, কারণ এখন তার কোনো বড় ভাই নাই পলিটিক্যাল যে এসে আপনারা জ্বালাবে বা কিছু একটা করতে পারবে, তার আর কিছুই নেই। আচ্ছা গেল, এটাও কোন, আপনি এটাও পারেন না। নাম্বার 3, আপনি অ্যাটলিস্ট আপনার নিজের ডিপার্টমেন্টে এটা তো শুরু করতে পারেন যে না আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের র্যাগিং হবে না। যারা র্যাগ দেয় তাদের তো বলে লাভ নাই, বাট আপনারা যারা মেজরিটি র্যাগিং এর সাথে জড়িত না, তারা করেনটা কি? মানে অ্যাটলিস্ট তারা তো একটা বোল্ড স্টেপ নিবেন যে না এই ধরনের জিনিসপত্র আমি চলতে দিব না। আপনাদের বোল্ড স্টেপটা কোথায়? ওয়াই ডোন্ট ইউ টেক দ্যাট? এখন আপনি আর কিসের হচ্ছে যে আপনি রিজন দিবেন যে না এই কারণে নিতে পারতেছেন? ইট ডাজন্ট মেক এনি সেন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা জুনিয়র, যারা ফার্স্ট ইয়ার, এই জায়গায় তোমাদের ইউনিটি সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদেরকে কি মনে হচ্ছে যে জানো, মানে কি করা হয়, মানে এখানে ঝামেলাটা করা হয়। ফার্স্ট অফ অল তোমাদের ব্যাচে কিছু না কিছু পাচাটা পাবলিক থাকবে, যারা আসার পরে জিজ্ঞেস করবে ভাই কাঠটা চাটতে হবে, এটাই ওর কাজ, ও আছে চাটার জন্য আসছে। এরকম কিছু পাবলিকের জন্য তোমাদের সবার হচ্ছে সাফার করতে হবে। প্রথমত এগুলার দ্বারা পিটাও যে ভাই তুই এবারে কে, তুই এরকম কেন কথাবার্তা বলিস, যে হচ্ছে যে আসার পরে সিনিয়র ভাইয়া কি করবো, ভাইয়া কি করবো, ভাইয়া করতে করতে একদম মরেই যাচ্ছে একদম। এই টাইপের পাবলিক গুলো হচ্ছে প্রথম সমস্যা। এইসব টক্সিক পাবলিক গুলো আগে পয়েন্ট আউট করো যে তুই বেশি ফাইজলামি করলে বেটা তুই আগে থেকে বাইর হ। নাম্বার 2, ওরা তোমাদের করবে কি, তোমাদেরকে চেষ্টা করবে তোমাদের মধ্যে গ্রুপিং করে ঝামেলা বাজাইতে। কি করবে, বলবে যে হ্যাঁ অমুকের সাথে সমস্যা, অমুকের নামকে বয়কট করে দাও, ওদেরকে হচ্ছে যে ব্যাচ বয়কট করবা, এই ধরনের বিভিন্ন ধরনের বয়কটিং হচ্ছে যে মেকানিজম চালাবে। মাথায় রাখবা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার ব্যাচমেটটাই। তোমার যে কোনো সিচুয়েশন, যে কোনো ধরনের ঝামেলা হলে তোমার ব্যাচমেটই সবচেয়ে আগায় আসবে। এটাই হচ্ছে যে একদম মানে বিটার ট্রুথ। ক্লাসের ফার্স্ট দিন থেকে পছন্দ হোক বা না হোক, যদি তোমাদের মধ্যে ইউনিটি না থাকে তাহলে তোমাদেরকে সবাই জ্বালাবে। তোমরা যদি একসাথে বলো ভাই আমরা কোনো ধরনের র্যাগিং মানি না, সিম্পল, আমাদের সাথে যদি আপনাদের এরকম র্যাগিং দিয়ে সম্পর্ক করতে হয়, ম্যানার্স করতে হবে, আমাদের সাথে আপনাদের সম্পর্ক রাখা লাগবে না। একটা ব্যাচ চুপচাপ দাঁড়ায় গেলে আর কারো হচ্ছে কোনো ধরনের কিছু নাই। রিমেম্বার, ইউ ক্যান অনলি বি টর্চার্ড ইফ ইউ একসেপ্ট টু বি টর্চার্ড। এছাড়া এখানে তোমাকে টর্চার করার কোনো ধরনের পাওয়ার ডিসপ্যারিটি এখানে কারো কাছে নাই। আর ট্রাস্ট মি, ইউনিভার্সিটি হেল্প করে, যদি তুমি যে ইউনিভার্সিটিকে হেল্প সিক করো, খুবই কম কেসেসে যে আসলে এই র্যাগিং এর ইস্যুগুলা ডিপার্টমেন্ট বা হচ্ছে ইউনিভার্সিটির অথরিটির কাছে যে পৌঁছাইলে অবশ্যই তারা হচ্ছে যে স্টেপ নিবে। সো বি ভেরি, মানে এটার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করার মানে নাই। মেক শিওর যে দ্যাট ইউ স্ট্যান্ড আপ ফর ইউর ওন রাইটস, এবং এই জিনিসটা যদি না করতে পারো তাহলে তুমি সাফার করবা। আই হোপ আমরা একটা নতুন বাংলাদেশে একটা র‍্যাগ মুক্ত হচ্ছে বাংলাদেশ দেখবো, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে যাবে, যেখানে যাবে, তার একটা সুন্দর পরিবেশ পাবে লেখাপড়ার, যেখানে তার একটা ভালো সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা সুস্থ মানসিক এবং একটা সুস্থ শারীরিক স্বাস্থ্য নিয়ে তারা হচ্ছে যে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।